Bismillahir Rahmanir Rahim. Today I will explain what is partial differential equation and the solution procedures of partial differential equations. Actually, ordinary differential equation is a branch of partial differential equations. So partial differential equation related the solution system আছে, solution system lots of systems আছে। আসলে আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা অতগুলি ডিটেলস পড়তে পারবো না। We have only last 3 classes. Therefore, we just focused on electrical based partial differential equations. আমি আবার বলছি, হ্যাঁ বলো। আমাদের ক্লাস টেস্ট নেবেন না স্যার আর সিটি? হ্যাঁ 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 ক্লাস টেস্ট নেব, অবশ্যই ক্লাস টেস্ট নেব। আজকে না, আজকের পরে আমি একটা ঘোষণা দিয়ে দিব কবে আগামী উইকে একটা টেস্ট নেব। তবে দিস ক্লাস টেস্ট উইল বি আউট অফ ক্লাস টাইম। ক্লাস টাইমের বাহিরে তোমাদের সাথে ডিসকাস করে ক্লাস নেব, কারণ ক্লাস টাইমের ভিতরে দিলে আমার কিন্তু সময়টা কভার আপ হবে না। এনি টাইম, সে ফর এক্সাম্পল থার্সডে এট 9 PM, 9টায় বা 8টায় এরকম একটা টাইম দিয়ে দিব ফর 30 মিনিটস। ইউ উইল গিভ ইউর সিটি, তাহলে আর কোনো সমস্যা হবে না। ক্লাস টাইমে সিটিটা নিলে সমস্যা হয় কি, আমার যে স্লটটা আছে স্লটটা মিস হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি বলেছি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর লটস অফ প্রসিডিউর আছে সলিউশনের, আর সেখান থেকে আমরা হাতে গোনা দুই একটা সলিউশন প্রসিডিউর শিখবো যেগুলি বেসড অন ইলেকট্রিক্যাল সলিউশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সলিউশন সাপোর্ট করে এই টাইপের কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব আমরা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো চলো আমরা শুরুতে একটু স্লাইড ঘুরে আসি, দেন আমরা বোর্ডে চলে যাব। Partial differential equations. Actually, at first I differentiate what is partial differential equation or what is ordinary differential equation. এই ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি দুটো ডেফিনিশন নিয়েছি। ফার্স্ট ডেফিনিশন ফর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড সেকেন্ড ডেফিনিশন ফর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা খেয়াল করে দেখো, দিস ডেফিনিশন দ্যাট ইজ 3 of dy by dx plus 5y equals to something etc etc, it has two variables. One is dependent variable y and another one is independent variable x. সো এই দুটি ভেরিয়েবলের মধ্যে একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং আরেকটি হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। ওকে, when we solve this problem we will get the value of y in terms of x. আমরা যখন y এর মান বের করি x এর মাধ্যমে প্রকাশ হয় সেই মানটা। This is the ordinary differential equation, but in partial differential equations here there is a dependent variable which is u and more than one independent variables, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এখানে আমি দেখিয়েছি দুইটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে x এবং y। দ্যাট ইজ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটি, সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটি এবং আমি ভুল বলছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটি এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে কমপক্ষে দুইটি বা তার চেয়ে বেশি। এখানে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখানো হয়েছে। That's why this equation is a partial differential equation. It has also a partial differential operator, and in ordinary differential it is ordinary differential operator. So partial differential equation চেনার আরেকটি উপায়, আমরা এই ডেফিনিশনস গুলি সম্ভবত একেবারে স্টার্টিং অফ দ্য সেমিস্টার পড়েছিলাম। সো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা কি, এটা কিন্তু আমরা আগে একবার পড়েছি, আবারও আমরা একটু রিসাইট করার চেষ্টা করছি। See the definition. Partial differential equations are those equations which contain partial differential coefficients, independent variables and
ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এই হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনিশন। আর অর্ডার এন্ড ডিগ্রি অ্যাজ ইট ইজ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতোই হয়ে থাকে। আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেভাবে অর্ডার ডিগ্রি আইডেন্টিফাই করেছি, সেম অ্যাজ পার্শিয়ালিও। যেমন ফর ফার্স্ট এক্সাম্পল, this is first order and first degree partial differential equation. This is second order and first degree partial, second order first degree partial differential equations. So আমরা অর্ডার এবং ডিগ্রি শিখে নিলাম, যাহা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতোই সাপোর্ট করে। আরো কতগুলি ডেফিনিশন এখানে ইন্ট্রোডিউস করেছি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। কোনো কোনো ক্ষেত্রে এই যদি আমরা যদি জেডকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কনসিডার করি, আর তাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেই ভেরিয়েবলটাকে পি হিসেবে ট্রিট করা হয়। অনুরূপভাবে ওয়াই এর সাপেক্ষে করলে কিউ, এবং এই 2 টাইমস এক্স এর সাপেক্ষে করলে আর, এক্স ওয়াই করলে এস, এবং 2 টাইম ওয়াই এর সাপেক্ষে করলে টি। ক্ষেত্র বিশেষে এগুলি সাবস্টিটিউট করা হয়। তবে আমরা আপাতত এই সাপোজিশন গুলি মুখস্থ করব না, জানবো না। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হোয়াট ইজ দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা কিন্তু দেখেছি অর্ডার ডিগ্রি ডিপেন্ডস অন হায়ার অর্ডার টার্ম। সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন করা হয়েছে এই ফার্স্ট টার্মের মধ্যে, খেয়াল করে দেখো। সো ফার্স্ট টার্মের অর্ডার হলো 2, আর ফার্স্ট টার্মের উপরে পাওয়ার আছে 3, সো ডিগ্রি ইজ 3। এখানে যে পাওয়ার 4 এটা কাউন্টেবল নয়, বিকজ ইটস ফার্স্ট অর্ডার টার্ম। তার মানে অর্ডার ডিগ্রি ঠিক আগের মতোই রয়ে গেল। নাও সলিউশন প্রসিডিওর। Before solution procedure, I just explain ordinary and partial differential equation in terms of geometrical interpretation. Geometrically, if we solve any ordinary differential equation, suppose this equation, আমরা যদি এই differential equationটা solve করি, then we will get a solution set which is like this. আমরা এখানে তার একটা সলিউশন প্যাটার্ন দেখিয়েছি, ওয়ান ডাইমেনশনাল, দ্যাট ইজ একটা লাইন জাস্ট এক্স এক্সিস বরাবর ট্রাভেল করেছে। এটাকে বলা হয় সাইনোসয়েডাল কার্ভ সলিউশন করার পরে। বাট ফর এনি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইট শুড বি এ সারফেস বেসড ইকুয়েশন। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু সলিউশনটা আসছে একটি সারফেস, যার আপার বাউন্ড, লোয়ার বাউন্ড আছে, কিছু ম্যাক্সিমাম আছে, কিছু মিনিমাম আছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে এখানেও ম্যাক্সিমাম মিনিমাম ছিল অর্ডিনারিতে, পার্শিয়ালিও ম্যাক্সিমাম মিনিমাম আছে। অর্ডিনারির ম্যাক্সিমাম মিনিমামটা হলো ওয়ান ডাইমেনশনাল, ইট ইজ 3 ডাইমেনশনাল। খেয়াল করে দেখো। সো আমরা এখানে জিওমেট্রিক্যালি বুঝতে পেরেছি যে জিওমেট্রিক্যালি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা হয় সারফেস ইকুয়েশন বেসড। These are the surface. আমরা ইলেকট্রিক্যালের কিছু সলিউশন প্যাটার্ন দেখব ইন ফিউচার। যেমন আরেকটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সলিউশন প্যাটার্নটা হবে এরকম একটা রোজের মতো, দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো সলভ করে থাকবো। Now, classifications of second order linear partial differential equations. Second order linear partial differential equation এর কিছু ডেফিনিশন এবং তার ক্লাসিফিকেশন আছে। আমি বেসিক ডেফিনিশনটা এখানে ইন্ট্রোডিউস করেছি। This is the basic definition of second order linear partial differential equation. So second order কেন নিশ্চয়ই বুঝতে পারো, it has a second order term uxx, uxy and uyy, and সাথে আছে কিছু ফার্স্ট অর্ডার টার্ম। এই ফার্স্ট অর্ডার টার্ম না থাকলেও আমাদের এই হোল ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার সাপোর্ট করবে, and in right hand side it should be a function of xy. এখন এই সেকেন্ড অর্ডার পার্শিয়াল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন প্যাটার্নগুলি কেমন হয়, তার কতগুলি ফর্মুলা আছে।
প্রথমত উই হ্যাভ টু ফাইন্ড আউট ডিসক্রিমিনেন্ট অ্যান্ড হুইচ ইজ বি স্কোয়ার মাইনাস 4ac। হোয়াট ইজ বি? প্রশ্ন, বি ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ uxy. What is a coefficient of uxx? What is c coefficient of uyy? So abc এর পরিচয় আমাদের জানতে হবে। সো আমরা একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো, তার সলিউশন প্যাটার্নটা তিন ধরনের হতে পারে। এর মধ্যে একটি হলো প্যারাবোলিক, আরেকটি ইলিপ্টিক এবং অন্যটি হবে হাইপারাবোলিক। এই তিন ধরনের শেপ কে আমরা ডিসক্রিমিনেন্ট দিয়ে মেজার করব। সো চলো আমরা পরের স্লাইডে দেখি কিভাবে যে ফর্মুলাটা আমরা ডিজাইন করেছি। যদি ডিসক্রিমিনেন্ট ভ্যালু, দ্যাট ইজ ইফ b square minus 4ac greater than 0, then the equation is called hyperabolic. আমি আবার বলছি, যদি b square minus 4ac is greater than 0, then ইকুয়েশনটাকে বলা হয় hyperabolic equation. As for example, one dimensional wave equation is hyperabolic example. এগুলি আমরা পরে আলোচনা করব বা ম্যাথমেটিক্যালি দেখাবো। যদি ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা 0 হয় তাহলে এই ইকুয়েশনটাকে বলা হয় প্যারাবোলিক ইকুয়েশন। আর এটাও আমরা ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন দিয়ে দেখিয়েছি, এইগুলি আমরা কিছুক্ষণ পরে আবার আলোচনা করব। আর যদি ডিসক্রিমিনেন্ট ভ্যালু লেস দেন 0 হয়, দেন ইট ইজ নোন এজ ইলিপ্টিক। এটা আমরা ল্যাপ্লাস ইকুয়েশন দিয়ে দেখিয়েছি। এখন এখান থেকে আমরা তিনটি ডেফিনিশন পেলাম, ডিসক্রিমিনেন্ট পজিটিভ, ডিসক্রিমিনেন্ট নেগেটিভ এবং ডিসক্রিমিনেন্ট 0। 0 হলে প্যারাবোলিক, পজিটিভ হলে হাইপারাবোলিক এবং নেগেটিভ হলে ইলিপ্টিক। সংক্ষিপ্তভাবে মনে রাখার উপায়। ওকে, আর এর তিনটা এক্সাম্পল আমরা দেখাবো। সো কিছু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করব এবং তার এবিসি আইডেন্টিফাই করব। সে ফর এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল খেয়াল করে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? কেউ কি পারবে? প্রথম অঙ্কে এ এর মান কত, কে পারবে বলো তো দেখি? 2 স্যার। না, এর মান হলো 1। এর মান 1 কেন? এ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ uxx। এ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ uxx। হোয়াট ইজ বি? তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। b should be Yes, sir, দেখা -2 এবং c will be 1। ক্লিয়ার? তাহলে as per definition, আমি ফার্স্ট এক্সাম্পলটা অ্যানালাইসিস করছি। as per definition, b square minus 4ac is what? কত হয়? b square minus 4ac, b square হলো 4 minus 4ac 4, 4 minus 4 is 0। 0 তাহলে কি হবে? সমীকরণটা প্যারাবোলিক। প্যারাবোলিক। That means our first equation represent parabolic partial differential equation. বুঝাতে পেরেছি? স্যার প্যারাবোলিক কিনা এটা কি চেক করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা প্রশ্নটাই হলো ক্লাসিফাই দ্য ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এরা কি প্যারাবোলিক না এলিপ্টিক না হাইপ্যারাবোলিক? ক্লাসিফাই করো। আমাদের প্রথমটা কিন্তু ক্লাসিফাই অলরেডি আমরা করে ফেলছি, প্যারাবোলিক হয়েছে। 4 নাম্বারটা কি হবে? হ্যাঁ, 0 এর কাছে যদি 1 2 থাকতো ওই যে ডান পাশে। ডান পাশে? জি স্যার। ডান পাশে কি থাকবে না থাকবে সেটা কিন্তু হিসাবে আসবে না। তাহলে আমি আবার দেখাই, দেখো হয়তোবা খেয়াল করোনি। এখানে দেখো, এই সমীকরণে শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে এ বি সি, আর ডি ই এফ জি এগুলি আমাদের ক্লাসিফিকেশনে আসবে না। বুঝে আসছে? ডিইএফ ক্লাসিফিকেশনে আসবে না। কি আসবে? শুধু এ বি এবং সি, এই তিনটা মান দিয়ে আমরা ক্লাসিফাই করব। ক্লিয়ার? হোয়াট ইজ এ? A is the coefficient of uxx. What is b? Coefficient of uxy. What is c? Coefficient of uyy. আশা করি এখন বুঝতে পেরেছো। চলো আমরা বোর্ডে যেয়ে দেখি বোঝাতে পারি কিনা।
বোর্ডে সহজে আশা করি বুঝবে। যেমন দেখো, আমি যে 4 নাম্বার সমীকরণটার কথা বলেছিলাম, বোর্ড দেখা যায়? জি স্যার। ওকে, আমাদের 4 নাম্বার ইকুয়েশনটা ছিল ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ইউ বাই ডেল এক্স প্লাস 2 ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটি কি? আমরা তো শিখেছি এতক্ষণ যে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে কি হবে? হাইপারবোলিক, না? জি স্যার। হাইপারবোলিক। আর বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে হবে প্যারাবোলিক। আর বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হবে ইলিপ্টিক। আচ্ছা, এখন আসো আমাদের এখানে এর মান কত, বি এর মান কত, সি এর মান কত সেটা কিন্তু বের করতে হবে। এ কত? এ হলো 1, 1 বি 1 0। কেন? কারণ স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি? স্ট্যান্ডার্ড হলো এ ইনটু, আমি সংক্ষেপে লিখি, এ মাইক্রোফোন বন্ধ করো, বি ইউ এক্স ওয়াই, সি ইউ ওয়াই ওয়াই, ডি ইউ এক্স, ই ইউ ওয়াই প্লাস এফ ইউ ইজ ইকুয়ালস টু সাপোজ জি অফ এক্স ওয়াই। এই ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। তাহলে এ হবে ইউ এক্স এক্স এর সহ a1, তাহলে বি হবে ইউ এক্স ওয়াই এর সহ, ইউ এক্স ওয়াই তো নাই, না থাকলে 0। সি হবে ইউ ওয়াই ওয়াই এর সহ, সে ইউ ওয়াই ওয়াই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে নাই। আছে কি ডি? আমার ডি লাগে না ক্যালকুলেশনে, আছে ই, লাগে না। অতএব বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত? 0। বি এর মান তো 0, মাইনাস 4 ইন্টু এ এর মান 1 আর 0, তাহলে রেজাল্ট 0। এটাও কিন্তু প্যারাবোলিক। বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, সো ইট ইজ প্যারাবোলিক। এই বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, যেমন আমরা, ওই যে B1 হওয়ার কথা ছিল না স্যার? আরে ভাই বুঝো না কেন? বি কাকে বলে? ইউ এক্স ওয়াই। ইউ এক্স ওয়াই টার্ম তো নাই। স্যার স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা দিচ্ছি। সাপোজ 3 নম্বর একটা এক্সাম্পল আমি নিয়েছিলাম যে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার মাইনাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস 2 ডেল ইউ বাই ডেল এক্স। তো এটা কি হয়? প্যারাবোলিক, ইলিপ্টিক, হাইপারাবোলিক, এগুলি ভাই ভাই জিজ্ঞেস করা হবে। তাহলে আমাদের এবিসি নির্ণয় করতে হবে। এ হলো 1, বি হলো 0, সি হলো -1, আর বাকিগুলি দরকার নাই। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac কত? বি এর মান 0, 4ac, সি এর মান -1, তাই না? তাহলে রেজাল্ট কত হয়? 4, হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে কি হবে? হাইপারাবোলিক, তাই না? বুঝাতে পেরেছি? ওই যে শর্ত, যদি গ্রেটার দেন 0 হয় হাইপারাবোলিক। সো এই এক্সাম্পলটা কিসের এক্সাম্পল? একটি হাইপারাবোলিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন শিখলাম। ভাইবাই এটা আসবে। ভাইবাই কিভাবে আসবে? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে জিজ্ঞেস করব এটা কোন টাইপের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকে পারবে, আর সেটা মেমোরিতে রাখলে এনি টাইম পারবে। যেমন আমি তোমাকে এখন একটা দিচ্ছি, দেখি পারো কিনা, ভাইবা নিচ্ছি। সাপোজ দেওয়া হলো ইউ এক্স ওয়াই মাইনাস ইউ ওয়াই ওয়াই প্লাস 2ux মাইনাস 3uy ইজ ইকুয়ালস টু সাপোজ 5।
এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোনটা সাপোর্ট করে, ইলিপ্টিক, প্যারাবোলিক, হাইপারাবোলিক? বলো। elliptic, parabolic, hyperbolic. So before calculation you have to identify what is a, b and c. a, b, c এগুলি বের করে নিতে হবে। এর মান কত? 1 স্যার। এর মান 1। এত নাই এখানে, তো এর কোএফিসিয়েন্ট টার্মটা অ্যাবসেন্ট, নাই স্যার, নাই। না থাকলে 0, ইউ এক্স এক্স তো নাই, তাহলে বি এর মান 1, সি এর মান -1। এখন বি স্কয়ার মাইনাস 4ac কত? 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু 0 ইন্টু -1, that is 1 which is greater than 0, so hyperbolic। বুঝাতে পেরেছি? এইভাবে কিন্তু তোমাদের শিখতে হবে। তাহলে এতক্ষণ আমরা শিখলাম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, ডেফিনিশন, অর্ডার ডিগ্রি, আর সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন, প্যারাবোলিক, ইলিপ্টিক, হাইপারাবোলিক। আমরা এখন চলে যাব সলিউশন প্রসিডিউর, হাউ টু সলভ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অনেক মেথড আছে, আমরা অতগুলো মেথড করাবো না, মাত্র একটা দুইটা মেথড করাতে হবে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস গুলি করাবো বেশি বেশি। সো প্রথম যে মেথডটা সেটা হবে ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড। ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড, DIM, ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড। তার মানে কি, কোনো নিয়ম নাই, জাস্ট ইন্টিগ্রেট করলেই সমাধান হয়ে যাবে। ওই ইন্টিগ্রেশন করারও একটা রুল আছে। উদাহরণ দিচ্ছি, সে ফর এক্সাম্পল একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সাপোজ del square u by del x del y is equals to say x square y cube, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাই তো, একেবারে সিম্পল একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছি। যেহেতু ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড, তাই আমার ডাইরেক্টলি সলভ করতে হবে। আচ্ছা, আমরা কিভাবে সলভ করব? এটাকে ইন্টিগ্রেট করে সলভ করতে হবে, যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে, সো উই হ্যাভ টু ইন্টিগ্রেট 2 টাইমস, আর প্রতিবারই একটি করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে। এই তো, তাহলে চলো আমরা সলিউশনটা করি। It can be written as del x of del u by del y is equals to suppose x square y cube। এই টার্মটাকে এটা এইভাবে লেখা যায়, ক্যালকুলাস 1 এ আমরা পড়েছি, ক্যালকুলাস 2 তেও আমরা পড়েছি এইটাকে। এখন আমরা এইটাকে একটু ক্রস মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ del x দ্বারা বোথ সাইডস মাল্টিপ্লাই করলে এটা হয় এটা, del u by del y is equals to x square y cube del x। এক কথায় এই del x টাকে ওইদিকে নিয়ে গেলাম। এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু নিয়মটা হলো ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড। এখন আমরা ইন্টিগ্রেট করব, or integration of differentiation of del y is equals to integration of x square y cube del x. This is not ordinary integration. এই ইন্টিগ্রেশনটা আগে যে ইন্টিগ্রেট করেছো তার মতো না, বিশেষ করে ইন রাইট হ্যান্ড সাইড একটু ডিফারেন্স আছে। আর বাম পাশে তোমরা জানো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, সামথিং, রেজাল্ট এই সামথিংটাই আসবে, অর্থাৎ এখানে রেজাল্ট আসবে del u by del y। এই পাশে ইট শুড বি পার্শিয়াল ইন্টিগ্রেশন। পার্শিয়াল ইন্টিগ্রেশনের কনসেপ্টটা কি? পার্শিয়াল ইন্টিগ্রেশনের কনসেপ্ট হলো when you integrate with respect to x। আমি আবার বলি, তুমি যখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবে keeping another variable as a constant, here another variable is y, so keeping y as a constant। আমি আবার বলছি, তুমি যখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবে,
এক্স ব্যতীত অন্য ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরতে হবে। এখানে অন্য ভেরিয়েবল হলো ওয়াই, দ্যাট মিন্স ওয়াই কিউব। সো ইউ কনসিডার ওয়াই কিউব এজ এ কনস্ট্যান্ট, মনে রাখতে হবে। দ্যাট ইজ ফাংশন অফ ওয়াই ইজ এ কনস্ট্যান্ট। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ারের। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি কে বলতে পারবে? Yes. হ্যাঁ, হয়নি? এক্স কিউব বাই 3। ভেরি গুড, ভেরি গুড। এক্স কিউব বাই 3, এক্স কিউব ওয়াই কিউব বাই 3, যেহেতু ওয়াই কিউব সহগ হিসাবে আছে তাই আমরা ইন্টিগ্রেশনটা করে নিলাম, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c1, that c1 should be function of y। প্রশ্ন হলো কেন স্যার c1 y এর ফাংশন হবে? কারণ here we integrate with respect to x keeping y as a constant। y কে আমরা কি ধরেছি? কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করেছি। সেই জন্য এই অঙ্কে যে কনস্ট্যান্টটা পাবো that constant should be some function of y, যে কোনো y এর ফাংশন আসবে। আমরা পরবর্তী অঙ্কে এই c1 এর মান ক্যালকুলেশন করে বের করে দেখব এটা y এর ফাংশন। এমনটা হলো কেন? বিকজ উই ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু x পার্শিয়ালি কিপিং y as a constant। এখন আমরা এই লাইনটা থেকে আবারও ডেল y দ্বারা মাল্টিপ্লাই করে আরেকবার ইন্টিগ্রেট করব। তো ডেল y দ্বারা যদি মাল্টিপ্লাই করি কত হয় দেখো, or del u is equals to what? X cube y cube by 3 plus c1 into del y, a del y দ্বারা মাল্টিপ্লাই করলাম। Again we integrate both sides, that is integration of del u is equals to integration of x cube y cube by 3 plus c1 del y। তাহলে এই পাশে থাকবে u। এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু y, therefore keeping another variable x as a constant। তাহলে x কিউব কে কনস্ট্যান্ট হিসাবে করব। y কিউবের ইন্টিগ্রেশন কত বলো? y কিউবের ইন্টিগ্রেশন y to the power 4 divided by 4। 4, that means x cube y to the power 4 y divided to by 4 3 4 12 প্লাস ইন্টিগ্রেশন c1 অফ del y, এটা হবে c1y, ইন্টিগ্রেশন অফ del y রেজাল্ট y, c1 কনস্ট্যান্ট এটা সহগ হিসাবে থাকবে, আর হবে প্লাস c2, where that c2 should be some function of x। কেন? কারণ আমরা যখন ইন্টিগ্রেট করেছি উইথ রেসপেক্ট টু y কিপিং x এজ এ কনস্ট্যান্ট, x কে কনস্ট্যান্ট, তাই যেই কনস্ট্যান্টটা হবে সেই কনস্ট্যান্ট x এর ফাংশন হবে। এই হলো আমাদের সলিউশন। এখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া হয়নি, কন্ডিশন দিলে আমরা এই c1 c2 এর মানটা বের করতে পারতাম। পরবর্তী অঙ্কতে আমরা এই টাইপের দেখব যে কিভাবে ক্যালকুলেশন করলে আসে। তাহলে আমরা কি শিখলাম? ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডে একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলাম। এখানে দুইটি প্যারামিটার এসেছে c1 এবং c2। c1 হয়েছে ফাংশন অফ y, c2 হবে ফাংশন অফ x। চলো আরো একটি অঙ্ক দেখি ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডে। আগামীকাল থেকে স্কুল কলেজ খোলা। যদি আসলে সরকার তো বললেন শিক্ষামন্ত্রীর মাধ্যমে যে যদি করোনার নিয়ন্ত্রণে থাকে তাহলে চলবে, আর যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে নাকি সবকিছু আবার বন্ধ করে দিবে। আসলে আমার একটি ছোট্ট সার্ভে বা কোয়ারি, গত 17-18 মাসে বাংলাদেশে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী করোনায় মারা গেছে, এই সংখ্যাটা কত, বা পত্রিকায় এসেছে কিনা যে একটা বাচ্চা 8 বছর বয়সে করোনা হয়ে মারা গেছে, এরকম রেকর্ড খুব কম। এমনি তো কত বাচ্চা মারা যায়, কিন্তু একটা প্রাইমারির বাচ্চা 8-10 বছরের বাচ্চা করোনা হয়ে মারা গেছে,
এটা আমি পৃথিবীর অন্য দেশেও পাইনি, বাংলাদেশেও তেমনটা শুনিনি বা স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডেও বলেনি। তো কিন্তু সিনেমা হল থেকে শুরু করে হাট বাজার এভরিথিং খোলা, কিন্তু বন্ধ কি ইউনিভার্সিটি গুলো বা স্কুল কলেজগুলো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে যত করোনা রাখা, আমরা কি বন্ধ রেখে ছাত্রদেরকে বাসায় বন্দি করে রেখেছিলাম না ছেড়ে দিয়েছি? এই ছাত্রছাত্রীরা কিন্তু সবচেয়ে বেশি মার্কেটে গিয়ে ভিড় করে, কাজ নাই, লেখাপড়া নাই, ওরা মার্কেটে ঘোরাঘুরি করে, পার্কে গিয়ে ঘোরাঘুরি করে। তো শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই করোনা হবে, এই যে একটা থিঙ্কিং, এই থিঙ্কিংটা আসলে কি অ্যাকসেপ্টেবল নয়। এটা আমার কাছে, ইটস মাই ওন পার্সোনাল কমেন্টস, এটা অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, স্বাস্থ্যবিধি যাকে বলা হয়, এই স্বাস্থ্যবিধি মেনে চলা সবারই উচিত। ইসলাম ধর্মে বিশেষ করে যারা ধার্মিক, তাদের কিন্তু এই বিধিটা অবশ্যই মানতে হয়। এটা আগে থেকেই, শত শত বছর আগে থেকেই। কেমন? 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য তাদের 5 টাইমস ওযু করতে হয়। দ্যাট মিনস 5 টাইমস কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, চোখে পানি দিতে হয়। একটা, তাকে গোসল করতে হয়, ফরজ গোসল করতে হয়। তারপরে ইস্তেঞ্জা বা প্রস্রাব পায়খানা করলেও কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয় পানি দিয়ে। এটা ধর্মীয় একটা নিয়ম, একটা বিধান। তো তার মানে কি এই জিনিসটা নতুন না, বেশি বেশি মুখ ধোয়া। ডাক্তাররা বলতেছে বেশি সংখ্যাটা কত। এই যে করোনা হয়েছে পরে আমরা যারা আছি, বিশেষ করে ধর্মকর্ম তেমন করি না, আমরা কি দিনে 5 বার মুখ ধুইতেছি? মনে হয় না, 1-2 বার হয়তো বা বাহির থেকে বের হলো। কিন্তু ধার্মিক যারা, তারা তো 5 বার ধুইতেছে কমপক্ষে, আরো বেশিও ধুই যারা, ইত্যাদি ইত্যাদি। তার মানে তুমি যদি প্রকৃতপক্ষে ধার্মিক হও বা ধর্মীয় কাজগুলি করো, তাহলে বিধিটা অটোমেটিক্যালি এসে যাবে। বিধিটা অর্থাৎ স্বাস্থ্যবিধিটা এসে যাবে। আমার কাছে এটাই মনে হচ্ছে। হ্যাঁ, মাস্ক পরা, আমি আমার পার্সোনাল অবজারভেশন, করোনা এসেছে 18 মাস, কিন্তু আমার 18 মাসের আগের মাস্কও আমার কাছে আছে, আমি পরি, সবসময় মাস্ক পরি। কেন? ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য। করোনা থেকে মাস্ক তেমন রক্ষা হয় না, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ। মানে করোনা থেকে মাস্কেই তাকে রক্ষা করবে, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ, এটা সত্য নয়, তবে হতে পারে। যাই হোক, আমরা বিধিনিষেধ মেনে চলবো। বিধিনিষেধ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এসেছে, অতএব এটা মানলে আমাদের ক্ষতি নাই। আমরা স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করব, চলাচল করব, সমাজে বসবাস করব। দিন শেষে বিশেষ করে তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, you are more benefited compared to public university student, because they are losing their valuable times last 17 or 18 months. তারা কিন্তু 18 মাস ধরে যৌবনের সময়টা পার করে ফেলেছে, বাট দে ডিডন্ট কন্টিনিউ দেয়ার স্টাডি, পারেনি সেটা তোমরা পেরেছো। এটা তোমাদের অবশ্যই বেনিফিট। তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, আমার মনে হয় তখনই করোনাটা এসেছিল, তাই না? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হয়েছে তখনই তো করোনা। তোমরা 2020 সালের ভর্তি হয়েছো নাকি? হ্যাঁ, তখনই করোনা। আর যদি যারা ভর্তি হয়নি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলিতে ভর্তি হয়েছে বা ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা কিন্তু একটা সেমিস্টারও পার করতে পারেনি। তার মানে কি পরিমাণ লুজার। তোমরা তো পাস করে বিসিএস দিলে, তাদের আগে বিসিএস এ তোমরা অ্যাডমিনে চলে যাবে, তোমরা কিন্তু সবই হতে পারবে। মানে বিসিএস এর প্রশাসন, পুলিশ, ফরেন অ্যাফেয়ার্স, এভরিথিং হতে পারবে। তবে যা লাগবে সেটা হলো তোমার মেধা, তোমার যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা অর্জন করতে হলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ভালো করে পারতে হবে। স্যার, এটা কিভাবে সম্ভব? বিসিএসসি কি ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে নাকি? অবশ্যই আসে। কিভাবে আসে বল, শোনো। সেটা হলো, তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গিয়ে যে পটেনশিয়ালিটি ডেভেলপ হয়, যে কষ্টটা করে তোমার রেজিস্ট্যান্স পাওয়ার বৃদ্ধি হয়, তোমার নিউরনগুলো যেভাবে রিক্লাস্টার্ড হয়, এই রিক্লাস্টার্ড হয়ে তুমি প্রিপেয়ার্ড হয়ে যাও যে কোনো অবস্টাকলকে
হ্যান্ডেল করার জন্য, যে কোনো লেখাকে লেখার জন্য, বিসিএস এ যেসব লেখালেখি করতে হয় সেগুলি পড়ার জন্য তোমার ব্রেন তখন ভালোভাবে প্রস্তুতি নেয়। কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে আসছো, অনেক কঠিন একটা কোর্স, অতএব এগুলি এখন কিছুই না। এই জন্য ব্রেনের ক্লাস্টারিং এর জন্য লেখাপড়া খুব জরুরি, বিশেষ করে কঠিন লেখাপড়া। If you consider differential equation is more difficult, I think it will helpful for your future. যদি সত্যি মনে করো ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব কঠিন, তাহলে তোমাকে ভবিষ্যতের জন্য সেটা উপকার হবে। তোমাদের বেশ থেকে একজন কিন্তু বিসিএস এ পুলিশে ঢুকতে পারে, এএসপি হতে পারে, সে অ্যাডমিনে হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারবে। ক্লাস 1 ইঞ্জিনিয়ার হতে পারবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পারবে, চিফ ইঞ্জিনিয়ার হতে পারবে। তোমার জন্য রাস্তা সব খোলা। দেখো, হয়তোবা তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো না, তাই বলে কি তোমারটা বন্ধ? নো, অল সাইটস আর ওপেন ফর ইউ, দিস ইজ ইউর স্পেশাল বেনিফিট। তাহলে তুমি কেন পারো না? আমি একটু কথা বলবো এখানে? হ্যাঁ, শিওর, বলো। মানে স্যার ওই বললেন স্যার ওই বিশেষ দেওয়া যাবে, স্যার বিশেষ দেওয়ার জন্য স্যার 164 ক্রেডিটে কমপ্লিট করতে হয় না স্যার? আবার বলো, বুঝি নাই কথা। মানে আমাদের স্যার আমরা তো মানে বিশেষ দেওয়ার জন্য সাধারণত যে 164 ক্রেডিটের একটা কমপ্লিট থাকতে হয় আর কি। কি থাকতে হয় কথাটা বুঝতেছি না। বলছি বিশেষ স্যার বিশেষ দেওয়ার জন্য হ্যাঁ, মিনিমাম 164 ক্রেডিট পর্যন্ত কমপ্লিট থাকতো, এরকম একটা কথা শুনেছি। কিন্তু আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি তো 149 ক্রেডিট পর্যন্ত না না আসে। না 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 তো না, আমরা আমি কি তোমাকে সেখানে- বলি, শোনো, 149 ইলেকট্রিক্যালে, 132, 128, 128 ক্রেডিট পাস করে বিসিএস এ ফার্স্ট হয়েছে, ঠিক আছে? নর্থ সাউথে 128 ক্রেডিট। প্রাইভেট পাবলিক ডাজন্ট ম্যাটার, ম্যাটার হলো তুমি 4 বছরের গ্রাজুয়েশন করেছো কিনা, ইউ আর অ্যাপ্রুভড। 149 তো অনেক বেশি, 164, 149 এটা ফ্যাক্টর না। ডিগ্রি পেয়েছো, বাংলাদেশের ইউজিসি থেকে অ্যাপ্রুভাল ডিগ্রি আছে, ইয়েস, ইউ আর এলিজিবল ফর বিসিএস ক্যান্ডিডেট। ক্লিয়ার? 164 এই কথাটা সম্পূর্ণই ভুল। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আমি তো আমি বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যালে কিন্তু 149 না, আরো কম। কেন কম? তারা কত স্যার ওটা? তুমি ঢুকে জেনে নিও, নর্থ সাউথের ঢুকবাসকে ঢুকে যে দেখে নিও 149 কিনা। না, 149 না, ওদের 128 আছে বিবিএ তে, আমার যতটুকু মনে পড়ে, বা এইরকমই 120 থেকে 28 হলেই ডিগ্রি হয়ে যায়। আর এগুলি অ্যাপ্রুভাল দেখে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, কম না বেশি দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিয়েছে, ইয়েস। So after finishing your graduation, you can apply for your BCS, for your class 1 job, for your etc. etc. Clear? So কোনো কিছু তোমাকে আটকায় রাখতে পারবে না। আমাদের স্টুডেন্ট যারা পিএইচডি তে চলে গিয়েছে পিএইচডি করতে, তারা তো এখন বুয়েটের ছেলেদের সাথে পিএইচডি করতেছে। নো ডিফারেন্স বিটুইন ইস্টার্ন স্টুডেন্ট আর বুয়েট স্টুডেন্ট, কারণ দিন শেষে দৌড়ে সেও কিন্তু কম্পিটিশন। দুটা চেয়ারে জব করতেছে, একটা ইস্টার্নের ছাত্র বসে, একটা বুয়েটের ছাত্র বসে, দুইজনের, হ্যাঁ, বেতন স্কেল দুইজনই সেম। তার মানে বিষয় হলো, হ্যাঁ স্যার এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। বলো। আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে, বিশেষ করে ট্রিপলি থেকে বা সিএসসি থেকে কি কেউ মানে বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কেউ জব করছে কিনা, পাইছে কিনা স্যার, এটাও আমরা শিওর না। আচ্ছা, শুধু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না, তোমরা এই আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব, বড় পোস্টে আছে, হ্যাঁ, মানে কি বলা হয়, উপবিভাগীয় প্রকৌশলী হিসাবেও দায়িত্বপ্রাপ্ত আছে, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো অনেক নিচের পোস্ট, যারা ফার্স্ট স্টেপে তো সাধারণত ওইখানে হ্যাঁ হ্যাঁ ঢোকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সে তো অবশ্যই, এটা আমার পরিচিত অনেক আছে, কম্পিউটার সায়েন্সের, ইলেকট্রিক্যালের, যারা গভর্নমেন্ট জব করতেছে, গভর্নমেন্টের কিন্তু আছে, পিজিসিপি তে আছে। স্যার আমি গভর্নমেন্টের কথা বলছি স্যার। হ্যাঁ অবশ্যই আছে, গভর্নমেন্টের আছে, বিসিএস ক্যাডার আছে। আমাদের ছাত্র পাস করে পুলিশ হয়েছে, বিসিএস পুলিশ, এসপি হয়েছে।
সেগুলি নির্ভর করবে তোমার যোগ্যতার উপরে। পাশ করে আমেরিকাতে স্কলারশিপ নিয়ে চলে গেছে, সেটা নির্ভর করবে তোমার উপরে। এই রিসেন্টলি তোমাদের কয়েক এগুলো তো বছরের স্যার সিনিয়র। আলোচনা করে না তো আমাদের সামনে। হ্যাঁ, জি স্যার। না, এটা আমাদের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, ইস্টার্ন ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন, ফেসবুকে বা যে কোনো জায়গায় এই করলে কিন্তু তাদেরকে পাবে খুঁজে। হ্যাঁ, তো ওদের সাথে কথা বলতে পারবে বেশ ভালোভাবে। তারা সরকারিভাবে, আমার ছাত্র যারা প্রথম দিকের ছাত্র, আমি প্রায় 14-15 বছর ধরে ইস্টার্ন ইউনিভার্সিটিতে, প্রথম দিকের ছাত্ররা কিন্তু অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার, বর্তমানে সিইও হিসাবেও কাজ করতেছে বিভিন্ন ইনস্টিটিউশনের। ঠিক আছে, সো তোমরাও স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে হলে বেশি বেশি করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পারতে হবে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তোমার ব্রেনের ক্লাস্টারিংটা রিক্লাস্টার করবে, যার ফলে তুমি ক্যাপচার করতে পারবে, ভালোভাবে পড়ালেখা করতে পারবে। আচ্ছা, আমরা অনেক গল্প করেছি, পরবর্তীতে আরো গল্প করব। এখন ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডের আমি সেকেন্ড আরেকটি প্রবলেম শিখাই। সে ফর এক্সাম্পল del square u by del x del y, suppose cos of x minus twice y, সাথে কিছু কনস্ট্যান্ট বা কন্ডিশনস থাকবে, আমরা কন্ডিশনস গুলি পরে ইন্ট্রোডিউস করব। ঠিক একইভাবে আমরা আগের মতোই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, দ্যাট ইজ ডাইরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে এই টাইপের প্রবলেমগুলি সলভ করব। সাপোজ ইট ক্যান বি রিটেন অ্যাজ del del x of del u by del y is equals to cos of x minus twice y. So it can be written as del u by del y is equals to cos of x minus twice y. এই del x টা ওই পাশে চলে যাবে। আমরা এখন বোথ সাইডস ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয়? del u by del y is equals to, এখন আসো in right hand side we have to integrate partially. তাহলে keeping partially with respect to x, keeping y as a constant. y constant, অতএব এটার আর কোনো চেঞ্জ হবে না, এটা as it is স্ট্যাচু হিসেবে বসে যাবে। তাহলে আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন sin x, it should be result will be sin of x minus twice y, ইন্টিগ্রেশন শেষ। আবার x এর সহগের হলো 1, ওই 1 নিচে বসে, কারণ cos mx এর ইন্টিগ্রেশন 1/m sin mx, সেটা লেখা লাগবে না। আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হবে c1, আর c1 will be function of y. Why? Because we integrate with respect to x. এখন আমরা আবারও এই কাজটা করব। তাহলে এই কাজটা যদি করি, দেখো কি আসে। Or del u is equals to sin of x minus twice y sorry plus c1 into del y, আর both sides যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে u is equals to, এখন কিন্তু ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু y, আর y এর টার্মটা আসছে -2 sin y, অর্থাৎ y এর সাথে আছে -2 টার্ম, সেটা নিচে ভাগ হিসেবে বসবে। আর sin y এর ইন্টিগ্রেশন কত? -cos y, আর ওই কনস্ট্যান্টও নিচে বসবে, তার মানে সেখানেও মাইনাস আছে, দুইটি মাইনাসে হয়ে যাবে প্লাস, শুধুমাত্র 2 নিচে বসবে। দ্যাট মিনস 1/2 cos of x minus twice y plus c1y plus c2, where c2 should be another function of x. তার মানে এখানে একটা বিশাল একটা ঘাপলা আছে। sin y এর ইন্টিগ্রেশন হলো -cos y, একটা মাইনাস, আর এই -2y এর সহগ সেটা নিচে বসবে, সেই মাইনাস আর আগের ফর্মুলার মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। এই হলো আমাদের সলিউশন। আমরা কন্ডিশনটা আপাতত এই অঙ্কেও আমরা বসালাম না, এটা হলো দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখালাম। চলো আমরা আমাদের স্লাইড থেকে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি।
বিশেষ করে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির সেকেন্ড শিফটে যারা খুব কষ্ট করে পড়তেছে বা পড়েছে তাদের সফলতা সবচেয়ে বেশি। আর ফ্রেশ গ্রাজুয়েট যারা ইন্টারমিডিয়েট পাস করে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েছে তারাও সফল, তারা বিসিএস ক্যাডার থেকে শুরু করে সবকিছু হচ্ছে। বাট সেকেন্ড শিফটের যাদের ছেলে মেয়ে আছে, চাকরি আছে, তারা কিন্তু ডিগ্রিটা করে তাদের এই ডিগ্রির বদৌলতে, ঠিক আছে, তারা অনেক উপরে চলে গিয়েছে। স্যার So- মোটিভেশন দিচ্ছেন নাকি স্যার? জি, আবার বলো। বলছি স্যার মোটিভেশন দিচ্ছেন নাকি স্যার? হ্যাঁ, এটা তো অবশ্যই মোটিভেশন। আমাদের তো লেখাপড়ার পাশাপাশি একটু মোটিভেশন হলে মন্দ নয়, তাই না? জি স্যার। হ্যাঁ, স্বাভাবিকভাবে ঠিক আছে। তোমরা চাকরি করে যারা পড়ালেখা ভালো করো লাগছে স্যার। বা যাদের ছেলে মেয়ে আছে, তোমাদের হয়তোবা ছেলে মেয়ে নাই, তোমরা বিয়ে শাদী হয়তোবা দুই একজন করেছো, তারা কিন্তু আরো কষ্ট করে পড়ে, ঠিক আছে? সো আমার একজন স্টুডেন্ট ছিল যিনি, যার ছেলে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আর তিনি পড়তেন ইস্টার্ন ইউনিভার্সিটিতে, বাবা ছেলে একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে। সেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়েছে আর তিনি ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ার হিসেবে। অনেকদিন আগের কথা, 2008 সালের কথা। তো যাই হোক, গল্পগুলি এই জন্য বললাম যে হতাশ হওয়া যাবে না, পড়তে হবে, পড়ার কোনো অল্টারনেশন নাই। সলভ স্যার আপনার গল্পগুলো ভালো লাগে স্যার, মাঝে মাঝে গল্প বলেন। suppose, thank you, del u by del square u by del x del y is equals to suppose sin x sin y। এখানে কন্ডিশন দেওয়া আছে del u by del y is equals to minus 2 sin y when z equals to 0। আচ্ছা, এত and আরেকটা কন্ডিশন দেওয়া আছে u equals to 0 when x equals to 0। অর্থাৎ এই মানটা এত এবং u এর মান 0, এই দুইটাই কখন? যখন x এর মান 0। এই শর্তটা হলে এটা সত্য এবং এটা সত্য, দুইটা কন্ডিশন একত্রে দেওয়া আছে। চলো আমরা সলভ করার চেষ্টা করি। সলিউশন, del square u by del x del y is equals to sin x sin y। আমাদের মেথডটা কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড, কোনো অন্য কোনো ঝামেলা নাই এখানে। তাহলে আমরা এটাকে লিখতে পারি del del x of del u by del y is equals to sin x sin y, or del of del u by del y is equals to sin x sin y del x। এখন আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন যদি করি কি আসে দেখো, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলে আসে del u by del y is equals to, এখানে we have to integrate with respect to x, so keeping sin y, that is y as a function of constant, okay, therefore sin x এর ইন্টিগ্রেশন কে পারবে? কিছুক্ষণ আগে বলেছিলাম sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x, আর Cos x, রেজাল্ট sir। হবে মাইনাস cos x, আর এই Minus sin y as it is sin y থাকবে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট y, that y এর ফাংশন হবে that is c1। আমরা যেহেতু কন্ডিশন দেওয়া আছে আমরা সেই কন্ডিশনটা ইউজ করব, তাহলে বুঝতে পারবো। দেখো del u by del y এখানে আমরা পেয়েছি del u by del y এর মান এত যখন x এর মান 0, তাই আমরা
পথের মধ্যে যেহেতু এই কন্ডিশনটা পেয়েছি, আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে C1 এর মানটা বের করে নিব। অ্যাজ পার রুল C1 শুড বি সাম ফাংশন অফ y because when we integrate with respect to x keeping y as a constant, সেই কনস্ট্যান্টটাই বের হবে C1। তাহলে দেখি আমরা এই শর্তটা অ্যাপ্লাই করে C1 এর মানটা কত পাই। আচ্ছা, when x equals to 0, del u by del y equals to -2 sin y, then 1 implies that এই এক নাম্বার থেকে আমরা কি পাই, del u by del y এর মান আসে -2 sin y is equals to minus x এর মান 0, cos 0 এর মান কত 1, cos 0 এর মান 1, sin y হবে প্লাস C1। সুতরাং আমরা C1 কত পেলাম, মাইনাস sin y। আমি বলেছিলাম যেহেতু আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, সো কনস্ট্যান্টটা হবে ফাংশন অফ y। সেই কনস্ট্যান্ট C1 এর মান কিসের মাধ্যমে পেলাম, ইন টার্মস অফ y। এই C1 এর মানটা এখন 1 নাম্বার সমীকরণে আমরা বসিয়ে দিব। এক নাম্বার সমীকরণে আমরা C1 এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে থাকে del u by del y is equals to minus cos x sin y plus C1 মানে minus sin y। এক নাম্বার সমীকরণে C1 এর মান বসিয়ে দিয়ে আমরা এটা পেলাম। এটাকে লিখতে পারি del u is equals to minus cos x sin y minus sin y whole bracket del y। আবারও আমরা both sides ইন্টিগ্রেশন করলে কি পাবো, u is equals to, এখন ইন্টিগ্রেট করতে হবে with respect to y keeping x as a constant, অর্থাৎ cos x কনস্ট্যান্ট থাকবে, sin y এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos y, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হবে cos x cos y, এটা হবে প্লাস cos y। ওকে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট C2, এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। আমরা যখন কোনো শর্ত ছিল না তখন পরিচয় দিয়ে দিয়েছিলাম যে C1 হবে ফাংশন অফ অমুক, C2 ফাংশন অফ তমুক বলেছি, বাট যেহেতু শর্ত আছে তাই আমরা শর্ত ক্যালকুলেশন করেই কিন্তু মানগুলো বের করতে পেরেছি। যেমন C1 হয়েছে ফাংশন অফ y আর C2 হবে ফাংশন অফ x। আসলে C2 ফাংশন অফ x কিনা, চলো সেটা একটু টেস্টিফাই করে দেখি, যাচাই করে দেখি। আচ্ছা, এখন আমাদের যে দ্বিতীয় যে শর্তটা আছে, দ্বিতীয় শর্তটা কি, when আমি দ্বিতীয় শর্তে প্রশ্নে একটু ভুল লিখেছিলাম, প্রশ্নটা আমার মনে হয় স্লাইডেও একটু ভুল আছে, যার ফলে এই শর্তটা হলো del u by del y equals to এত, যখন when x equals to 0, আর দ্বিতীয় শর্তটা হলো u equals to 0 when y equals to 0, y equals to 0। এই জায়গায় আমার একটু গন্ডগোল লাগিয়েছিলাম। that means when y equals to 0 u equals to 0, then equation 2 implies that 2 নাম্বার ইকুয়েশন থেকে পাচ্ছি u এর মান 0 সমান y এর মান 0। y এর মান যদি 0 হয়, cos 0 এর মান 1 into cos x, তাহলে থাকে cos x প্লাস cos 0 এর মান 1 প্লাস C2। সুতরাং আমরা C2 পেলাম -1 মাইনাস cos x। আমরা কিন্তু বলেছিলাম যে C2 শুড বি সাম ফাংশন অফ x, এবং সেটা x এর ফাংশনে পেয়েছি। যেমনটা বলেছি C1 শুড বি সাম ফাংশন অফ y, সেটা y এর ফাংশন পেয়েছি। এই C2 এর মান এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে দিব, বসিয়ে দিলে আমাদের কমপ্লিট সলিউশন আসবে।
Therefore 2 number সমীকরণ implies that u is equals to cos x cos y plus cos y plus c2 অর্থাৎ minus cos x minus 1, which is answer. আমরা এতক্ষণ ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডে কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করে করতে হয় তা দেখিয়েছি। কন্ডিশন দুই ধরনের থাকে, কিছু কন্ডিশন ডেরিভেটিভ, কিছু কন্ডিশন জিরো সহ কন্ডিশন যেগুলি আসবে, দ্যাট মিনস উইদাউট ডেরিভেটিভ সিম্পলি দুটি কন্ডিশন দেওয়া আছে, তখন আমরা ডিরেক্টলি দুইবার ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করে ডাইরেক্ট ইউ এর মান বের করব। প্রথম কন্ডিশন বসাবো, দ্বিতীয় কন্ডিশন বসাবো। আর এই অঙ্কে আমরা যে কাজটা করেছি, পথের মধ্যে কন্ডিশনটা আমরা পেয়েছিলাম, যার ফলে কন্ডিশনটা আগে বসিয়ে তারপরে আরেকবার ইন্টিগ্রেট করে আরেকটি কন্ডিশন বসিয়েছি। আবার যদি আমরা কন্ডিশনটা না বসাতাম তাহলে কিন্তু ডাইরেক্ট C1 C2 দিয়ে আসতো, আর এই কন্ডিশন বসানোর জন্য আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হতো। তাই পথে কন্ডিশন পেয়েছি, তাই আমরা কন্ডিশনটা করে তারপরে সলিউশন করলাম। যেমন আমি ডাইরেক্ট কন্ডিশন দেওয়া আছে যেগুলি পরে তোমরা ক্যালকুলেশন করবে, এই টাইপের একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা বাসায় প্র্যাকটিস করবে। মনে করো প্রবলেমটা এই টাইপের যে সলভ del square u by del y del x equals to suppose x y square। এখানে দুইটা কন্ডিশন সাপোজ দেওয়া আছে। প্রথম কন্ডিশনটা হলো u of x0 সাপোজ এটা রেজাল্ট হলো 2x, আর দ্বিতীয় কন্ডিশন হলো u of 1y is equals to suppose sin y। দুটি কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটার অর্থ কি? এর অর্থ হলো when দুইটা ভেরিয়েবল x এবং y, when y সমান 0 u সমান 2x, এই কন্ডিশনের অর্থ। আর এই কন্ডিশনের অর্থ কি? when x সমান 1 u সমান sin y। প্রথমে ডাইরেক্ট দুইবার ইন্টিগ্রেশন করে ফেলবো আমরা। দুইবার ইন্টিগ্রেশন করে এটার একটা দুইবার ইন্টিগ্রেশন করলে একটা রেজাল্ট আসবে না? প্রথম যদি আমরা এক্স ওয়াই এর সাপেক্ষে করি তাহলে একবার করলে 2 আর 3 6, অর্থাৎ আমি মুখস্থিত বলতেছি, এটা 1/6 x স্কয়ার y কিউব প্লাস c1, প্রথমে যদি আমরা y এর সাপেক্ষে করি তাহলে c1 y প্লাস c2, এটা আসবে। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এই জায়গায় আমি অঙ্কটা করিনি, জাস্ট তোমাকে শেখানোর চেষ্টা করছি। এই জায়গায় প্রথমে এটা অ্যাপ্লাই করবে, তারপরে এটা অ্যাপ্লাই করবে, দুইবার অ্যাপ্লাই করে যোগ বিয়োগ করে c1 c2 এর মান বের হবে, তারপরে মানটা আমরা এই সমীকরণে আবার বসিয়ে দিব। এই হলো ডাইরেক্ট ইন্টিগ্রেশনের প্রবলেম। আমি স্লাইডে তোমাদেরকে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের আরো দুই একটা অঙ্ক দেখাচ্ছি, তোমরা সেটা প্র্যাকটিস করবে। আজকে আসলে গল্পে গল্পে আগাতে পারিনি। দেখো, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড। ফার্স্ট প্রবলেম বা তার মতো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি প্রথম টার্ম, দ্বিতীয়টা এইমাত্র দিলাম যে এই শর্তগুলি তোমরা অ্যাপ্লাই করবে, তৃতীয়টা করে দিয়েছি। আশা করি এগুলি তোমরা প্র্যাকটিস করবে। ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড খুব কঠিন বলবো না। মূলত আজকে আমরা আগাতে পারিনি, আমাদের আগামী ক্লাসে, দ্যাট মিনস আগামী উইকে আমরা মেথডস অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, আমরা যে শুরুতে যে মেথডটা করেছিলাম সেই মেথডে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শিখব। দেন আমরা কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিলেটেড টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা সলভ করব। কোর্স একই, কিন্তু যারা কম্পিউটার সায়েন্স পড়ে তাদের জন্য কম্পিউটার রিলেটেড ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলি সলভ করানো হয়, যারা মেকানিক্যাল পড়ে মেকানিক্যাল রিলেটেড ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে বেশি পড়ানো হয়।
আর যারা ম্যাথামেটিক্সে পড়ে তারা সব ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনই বেশি বেশি করে জানতে হয়, শিখতে হয়। সো আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের একটা